মেরাজ 18, প্রশান্ত 18, বাহ, হরপ্রসাদ 16, সনদ 19টি সঠিক উত্তর করেছে, গিয়াসউদ্দিন 18, পার্থ 18, অভিজিৎ 15, চন্দন 15, জয়দেব 16, সুমন 7 মাত্র, মনীষ 16টি সঠিক উত্তর করেছ, রানা কম মাত্র 8, মণিশঙ্কর 17, ওয়েল ডান মণিশঙ্কর, শর্মিষ্ঠা 11 এবং সাহেব 15টি সঠিক উত্তর করেছে। এই হচ্ছে রেজাল্ট তোমাদের, ঠিক আছে? তো কিছু খুব ভালো অ্যান্সার করেছো, দু একজন ছাড়া বাকিরা বেশ ভালোই অ্যান্সার করেছো। চলো শুরু করি তাহলে, কি কি প্রশ্ন রয়েছে দেখা যাক। প্রশ্ন খুবই সহজ দিয়েছিলাম না? সহজ ছিল। দেখো প্রথম প্রশ্ন এরকম ছিল যে দুটি সংখ্যার বর্গের বিয়োগফল 19, তাহলে বলতে হবে বর্গের যোগফল কত। আচ্ছা, বর্গের বিয়োগফল মানে ধরো সংখ্যাটি এক্স ওয়াই, তাহলে এক্স এর বর্গ মাইনাস ওয়াই এর বর্গ, এদের বিয়োগফলটা 19 বলা আছে। 19 একটা মৌলিক সংখ্যা আমরা জানি, তাই না? 19-এর যদি গুণনখণ্ড বের করি, ফ্যাক্টর বের করি, তো 1 × 19 এইটাই তো হয়, দুটি তো উৎপাদক থাকে, আর তো থাকে না। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা যেহেতু ছোটো তো মুখে মুখেও তোমরা অনেকেই করে দিয়েছো হয়তো, যে 181 অ্যান্সার মুখে মুখে করে দিয়েছো। কিন্তু যদি বড় থাকে তাহলে কিভাবে করবে ভালো করে বোঝো। তো এটা আমরা কি পাই, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা পাই। এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কী হয়, এ প্লাস বি একবার, এ প্লাস বি একটা, আর একটা হয় এ মাইনাস বি, তাই তো? এটাই তো হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এই 19কে আমরা বলতে পারি 19 × 1, তো এদিকে দুটি গুণফল এদিকে দুটি গুণফল পাই, তাছাড়া আর পাই না। তার মানে প্লাসটা হচ্ছে 19 আর মাইনাসটা হচ্ছে 1, এই তো ব্যাপার। তার মানে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে 19 আর এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে 1। এবার দুজনের যোগফল আর বিয়োগফল যদি পাই, তাহলে বড় সংখ্যাটা কি হয়, যোগ করে 2 দিয়ে ভাগ মানে 10, আর ছোট সংখ্যাটা কি পাবো, এই দুটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ মানে 9। নিয়ম তোমাদের সকলে জানা আছে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা হয়, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা হয়। তো একটা 10 একটা 19, এদের বর্গের যোগফল চেয়েছে। তো 10-এর বর্গ আর একটা 9-এর বর্গ মানে হবে 100 আর 81, তো টোটাল হবে 181। বলো কারো কিছু ডাউট আছে? না। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 18, 21 এবং 28 দ্বারা সম্পূর্ণ? দেখো যদি বলতো কোন বৃহত্তম সংখ্যা, যদি এখান থেকে থাকতো না তাহলে আমরা লসাগু বের করতাম, ঠিক আছে, কোনো সমস্যা হতো না। কিন্তু একটা শর্ত দেওয়া আছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে, একটা শর্ত দিয়ে দিয়েছে। তো লসাগু বের করলে তো আমাদের অ্যান্সার আসছে না, লসাগুর আবার গুণিতক বের করতে যেতে 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 হবে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যায়। তো যখন এই ধরনের অঙ্ক ফেস করবে তখন কি করবে, গুণনখণ্ডে ভাঙবে। দেখো 12 মানে কি, 12 মানে 4 × 3, তাই না? যে সংখ্যা 4 দিয়েও ভাগ যাবে 3 দিয়েও ভাগ যাবে। 18 মানে 9 2, 9 দিয়েও ভাগ যাবে 2, এটার মানে কি 7 3, 3 তো একবার নিয়েছি, 7 দরকার আমাদের। 28 মানে 4 7, 4 একবার আছে, তো 7ও আছে, আর দরকার নেই। এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে যেটা, সেটাই আমাদের অ্যান্সার হবে। ব্যাপারটা আমি কি বোঝাতে পারলাম? 12 মানে হচ্ছে 3 4 12 হয়, 18 মানে হচ্ছে 9 2, তো 4-এর মধ্যে তো 2 আছে, তো 9টা দরকার। এটা 7 3, 3 একবার আছে, তো আমার 7 দরকার 21-এ। 28-এ 4ও আছে 7 আছে, আমি নিয়ে নিয়েছি একবার 4 7। এই সংখ্যাগুলো যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটাই আমাদের অ্যান্সার হবে, তাই না? এর মধ্যে 9 দিয়ে যদি দেখো তো 3 দিয়ে দেখার দরকারই নেই। ব্যাপারটা বুঝতে পারলে আমি কেন মানে কম সময়ে অ্যান্সার বের করবে কীভাবে, ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। এই জিনিসগুলো মাথায় থাকলে কম সময়ে অ্যান্সার হয়ে যায়। এবার দেখো তাহলে এই 3টি দ্বারা যেটা বিভাজ্য সেটাই আমাদের অ্যান্সার হবে। এবার দেখো 4 দ্বারা বিভাজিত হলে শেষ দুটি 4 দিয়ে দিতে হবে, এটা শেষ দিয়ে 4 যায়, এটা শেষে 82-কে 4 দিয়ে যায়, যায় না, তো এটা হবে না। 28 যায়, এটা যায়, তো একটা তো হবে না, অপশন বি হবে না, আমি পেয়ে গিয়েছি। এবার দেখো 9 দিয়ে দেখো, 9 দিয়ে দেখো এই 3টিই যায়, এই 3টি 9 দিয়ে যায়, যোগ করলে 27 আসছে, তাই না? 9 9 18, না এটা যায় না, শেষে একটা যায় না 9 দিয়ে। তাহলে এ আর বি এর মধ্যে আমাদের অ্যান্সার, বলো 7 দিয়ে কোনটা যায়, কোনটা 7 দিয়ে যাবে? অপশন সি, তো অপশন সি হবে উত্তর, ঠিক আছে? 9828 এটাই উত্তর। এটা স্যার আমি এলসিএম করেছি, এলসিএম করে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা ভাগ করে বিয়োগ করি। ওর বাবা, তো একটু বেশি মানে ওটা তো নর্মাল পদ্ধতি, ওটাতে তোমার হবে কিন্তু একটু সময় লাগবে তাই, কিন্তু এটাতে এভাবে করলে তোমার সময়টা কম যাবে,
কারণ তোমাকে তো প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। প্রথমবার করলে তোমার হয়তো 1 মিনিট সময় লাগলো বা 2 মিনিট সময় লাগলো, কোনো ব্যাপার না। দ্বিতীয়বার করতে গেলে 1 মিনিট লাগবে, তৃতীয়বার করতে গেলে দেখবে 30 সেকেন্ডে হয়ে যাচ্ছে। কারণ তুমি বাদ দেওয়াটা শিখতে পারছো, যে কোনটা তো হবে না সেটা আমি প্রথমেই পেয়ে যাব। আমাকে যে কোনো দুটো চেক করতে হতে পারে, দুটোর মধ্যে একটা চেক করবে, হলো না তাহলে আরেকটা উত্তর হয়ে গেল, তো সেটাই উত্তর। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, স্যার এটা তিনটা কিভাবে, ওইটা 3 কিলো 8 কিলো 3, এই তো 9 দিয়ে যে ভাগ যাবে সে তো 3 দিয়ে যাবেই, তো 3 দিয়ে দেখার দরকার নেই আমার। 18 9 দিয়ে ভাগ যায়, তার মানে 3 দিয়ে যাবে, 3 দিয়ে চেক করার দরকার নেই। ঠিক আছে স্যার, নেক্সট। ঠিক আছে স্যার। ঠিক ঠিক। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বিগুণ করলে সংখ্যাটি 12, 18, 21 এবং 30 দ্বারা বিভাজ্য হবে? দেখো, দ্বিগুণ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বিগুণ করলে এটা পাই, এটা দ্বারা বিভাজ্য মানে এলসিএম হয়। দ্বিগুণ করলে এলসিএম হবে সংখ্যাটা, তার মানে অর্ধেক। ব্যাপারটা বুঝছো? যেটা আমাদের অ্যান্সার দেওয়া আছে অপশনে সেটা অর্ধেক, এটা সংখ্যা। একে দ্বিগুণ করলে আমাদের কি হবে? দ্বিগুণ করলে আমার এই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা আগের নিয়মটা যদি অ্যাপ্লাই করি, এই লসাগু বের না করে, বা তুমি এটা লসাগু বের করতে পারো, তাকে অর্ধেক করলে আমাদের অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, লসাগু বের করে অর্ধেক করলে অ্যান্সার হয়ে যায়। তার আগে আমি তোমাকে বলি, তো এটা যদি অর্ধেক হয় তো এটা ডাবল করে দাও, 196, তাহলে এটা কত হবে? 300 কত বলো তো? 392 হবে, তাই তো? 4 4 8 বাদ যাবে 400 থেকে, 352। ওকে, তো এটা 92, শেষে 92 আছে, 92কে 4 দিয়ে ভাগ করা যায়? কারণ 12-র মধ্যে 4 আছে। হ্যাঁ, 12-র মধ্যে 4 আছে, তো শেষে 92 থাকলে 4 দিয়ে ভাগ করা যায় না। শেষেরটা 4 দিয়ে ভাগ, 92কে 4 দিয়ে ভাগ করা গেলে পুরোটা যায়। 92কে কি 4 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ কিনা বলে না? আচ্ছা যায় তো, 46 না? যায় স্যার। যায়, কিন্তু 3 দিয়ে তো যায় না, না? এটা এটা 3 দিয়ে যাচ্ছে না, কারণ কত বলতো, এগুলো যোগ করলে কত হচ্ছে? 14। 3 দিয়ে যাচ্ছে না, তো এটা অ্যান্সার হবে না। 630, তো এটা সংখ্যা হলে লসাগু হবে ডাবল, মানে 1260। এটা 4 দিয়ে যায়, 3 দিয়ে যায়, সব দিয়ে যাচ্ছে, কই বাদ নেই। 18 মানে 9 আর 2 জোড় সংখ্যা, 9 দিয়ে যাচ্ছে কি? হ্যাঁ 9 দিয়ে যায়, যোগ করলে তো 9 হচ্ছে, 9 দিয়ে চলে যাবে। 21-এর মধ্যে 7 আছে, 7 দিয়ে যায় কি? 7 থেকে 7 5, 7 দিয়ে যাচ্ছে, আর শেষে 0 আছে, 30 দিয়েও যাবে। এটাই তো হবে মনে হচ্ছে তাহলে। এটা তো সবগুলো দিয়েই যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, 30। এটা এলসিএম মেথডে বেটার হচ্ছে। এটা তাই না? এটা সব 3 আর 10, 30 মানে 3 আর 10, তো 10 শেষে 0 আছে, তো এটা যাচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এলসিএম মেথড দিয়ে হবে, হবে না তা বলছি না, এলসিএম মেথড দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে? না বলছি সহজ হবে। 10 দিয়ে আপনার সিএটাও যাবে। হ্যাঁ, আর একটা জিনিস না, 30-এর 10 শূন্য ছিল না, কিন্তু তোমাকে কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যা বলছে না। কোন ক্ষুদ্রতম? তুমি এটার এটা দুটোই গেলেও হবে না, বুঝতে পারলে? হয়তো 3টেই যাবে, কারণ এর ডাবল হচ্ছে এটা, এর ডাবল হচ্ছে এটা, মানে বি সি ডি সবগুলোই যাচ্ছে, সবগুলোই 4 দিয়ে, 3 দিয়ে, 9 দিয়ে, 7 দিয়ে, 10 দিয়ে, সবগুলোই ভাগ যাচ্ছে। কিন্তু তোমাকে ক্ষুদ্রতম দিয়েছে না, তোমাকে ছোটটা বের করতে হবে, বুঝতে পারলে? তো অ্যান্সার ওইটাই হবে, 630। চলো এবার আমরা নর্মালি করি। তো এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বিগুণ করলে এটা দিয়ে ভাগ করা যায়, তো এটা দিয়ে যেটা ভাগ করেছে সেটা এলাম এলসিএম। এলসিএম দ্বিগুণ করলে এলসিএম হয়, তাহলে সংখ্যাটা আবার অর্ধেক। তো এদের এলসিএমটা প্রথমে বের করে নিই। প্রথমে এলসিএম বের করো, তো 2 দিয়ে কাটলে এটা 6, এটা 9, এটা 21 থাকবে, এটা থাকবে 15। 3 দিয়ে করলে 3 2 6, 3 3, 3 7, 3 5, আর যাচ্ছে? আর যাচ্ছে না, ঠিক আছে। তো 5 2 10, 10 3 30, 30 3 90, 90 2 হচ্ছে 180, 180-র সঙ্গে 7 গুণ করে দাও, 7 8 56, 6, ওকে, 5 থেকে 7 থেকে 7 হচ্ছে 1260। তাহলে এলসিএম হচ্ছে 1260। তাহলে কাকে, সংখ্যাটা কত হবে? সংখ্যাটিকে দ্বিগুণ করলে এলসিএমটা হয়, তাহলে সংখ্যাটি নিশ্চয়ই অর্ধেক, তো 1260কে অর্ধেক করে দাও, মানে 630। সংখ্যাটা হবে 630, অপশন বি হবে উত্তর। 630কে দ্বিগুণ করলে 1260 হবে, আর সেটা এই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। ক্লিয়ার? বলেছে 4টি খাট ও 2টি আলমারির দাম 57,200 টাকা, তাহলে 6টি খাট ও এবং 3টি আলমারির দাম কত হবে? ধর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে একটা মাত্র সমীকরণ দিয়েছে, সেখানে নিশ্চয়ই কোনো লজিক ভেতরে ঢুকে থাকে। একটা সমীকরণ দিলে, দুটো সমীকরণ দিলে কোনো লজিক থাকতেও পারে, না থাকতে পারে,
কিন্তু একটা যদি সমীকরণ দেয় আর যদি বাকিটা চাওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই এদের মধ্যে একটা লজিক কাজ করে। লজিকটা কি? এইটাকে কিছু গুণ করে এইটা করা যায়। যেমন দেখো বলেছে 4টি খাট, ঠিক আছে, 4টি খাট প্লাস 2টি আলমারি, এটা বলা আছে। এর দাম কত? এর দাম হচ্ছে 57,200 টাকা। দেখো তো 4টি খাটকে আমার 6টি খাট করতে হবে। আচ্ছা 6টি যদি খাট করতে চাই আমি, তাহলে উপরে 6 দিলাম, তাহলে এই 4টা তো হটাতে হবে, তার মানে নিচে 4 দিয়ে দেবো, ঘটে যাবে। হ্যাঁ কি না? এই 4 কেটে গেলে 6টি খাট পড়ে থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো এই লজিক এর পরেরটাই খাটছে কিনা দেখো, একেও 6 4 দিয়ে গুণ করো, দেখো 3টি আলমারি আসছে কিনা। দেখো এটা যদি করো তুমি, তাহলে এই 2 এর সঙ্গে 4 কাটলে 2 আর 2 দিয়ে 6 কাটলে 3, 3টি আলমারি পাচ্ছি। পাচ্ছি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তো কি হবে তাহলে? তাহলে এটার সঙ্গেও 6 4 গুণ করে দাও, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। এইটা থেকে আমরা কি পাবো? এই 4 আর 4 কেটে গেলে 6টি খাট, প্লাস এখানে কাটাকাটি করলে কি পাবে তুমি? 2 এর সঙ্গে 4 কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 3, তো 3টি আলমারি সমান সমান এটা যদি কাটাকাটি করো তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চলো এটা 2 দিয়ে কাটো 3, এটা 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে এই পুরোটা কেটে দাও, তাহলে কত হবে? 2 2 4, 113, 2 8 16, 1 12, 2 6 12, 2টি শূন্য। গুণ করে দাও, 3 গুণ করলে কত হচ্ছে? 3 6 18, 8, 800 কোথায় আছে? অপশন সি তে রয়েছে। বাবা 3 6 18, 8 হাতে 1 থেকে 3 8 24 আর 1 25, ওকে 58, 2টি শূন্য কোথায় আছে? অপশন ডি তে রয়েছে। তো অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। শেষে 58, 2টি শূন্য। স্যার বলবো? বলো বলো। হ্যালো স্যার, বলছি এইটা না 2 কমন করে মানে এই 2টি খাট আর 1টি আলমারির দাম যেমন এই 57 অর্ধেক করে নিয়েছিলাম। হুম, তো মানে ফির 3 দিয়ে গুণ 3 মানে একদম একদম বুঝতে পেরেছি। 2 কমন নিয়েছো, 3 গুণ করেছো, আর এখানেও সেই 2 এর 3ই আমি গুণ করেছি। 2 দিয়ে ভাগ মানে কমন নেওয়া, 2 কমন নেওয়া মানে কি? 2 দিয়ে ভাগ হয়ে যাবে, আর 3 গুণ করলে উপরে উঠবে, তাই তো? সেম জিনিসই করেছি, তোমার মধ্যে একটু আলাদা, আমারটা আলাদা, কিন্তু জিনিসটা সেম একদম। যখনই 2 কমন নিলে মানে 2 দিয়ে ভাগ, আর 3 গুণ করলে মানে উপরে 3 যাবে। এখানেও আমরা 2 এর 3ই গুণ করি, 6 এর 4 মানেই হচ্ছে 2 এর 3। ঠিক? তো ঠিক আছে, তোমার নিয়ম খুব ভালো নিয়ম, অসুবিধা নেই। নেক্সট, কিছু পরিমাণ টাকা 14 জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। যদি একই পরিমাণ টাকা 18 জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে 80 টাকা কম পাই। মোট অর্থের পরিমাণ কত? দেখো মোট অর্থের পরিমাণ আমার তো জানা নেই, কিন্তু খুব সহজভাবে বলেছে। ধরো মোট অর্থ যদি এক্স টাকা হয়, তাহলে এক্স টাকা 2 ভাগে ভাগ হচ্ছে, একবার 18 জনের মধ্যে আর একবার 14 জনের মধ্যে। যদি 14 জনের মধ্যে ভাগ করো তাহলে টাকা একটু বেশি পাবে, আর যদি সেই টাকাটা 18 জনের মধ্যে ভাগ করে দাও তাহলে টাকা একটু কম পাবে। এই দুজনের মধ্যে টাকার যে কমের পরিমাণ সেটা বলেছে কত? 80 টাকা। বাস, এই তো। এবার একটা জিনিস মনে রেখো, এই 18 আর 14 এর লসাগু বের করার দরকার নেই। পরীক্ষার হলে কখনোই যদি বড় বড় দুটি সংখ্যা পাও, ভেবে পাচ্ছ না এর লসাগু কত হবে, তো লসাগু বের করার কোনো দরকার নেই। করবে কি? 14 × 18 রেখে দেবে, 14 18 গুণফল করে দেবে। ঠিক আছে, আর কোনাকুনি গুণ বিয়োগ করে দেবে। 18 আর এক্স গুণ করলে 18x মাইনাস 14 আর এক্স গুণ করলে 14x, এটাই হয়ে যায়। ঠিক আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা এভাবেই করি যখন আমরা পরীক্ষার হলে যাই। ঠিক আছে, তো লসাগু বের করার দরকার নেই। ছোট হলে তো লসাগু বের করতে পারবে, যেটা মুখে মুখে সেটা করে নেবে। না যদি হয় তাহলে নিচে গুণ করে দেবে, উপরে কোনাকুনি গুণ করে, বিয়োগ বললে বিয়োগ, যোগ বললে যোগ। ঠিক আছে, হয়ে যায়। সমান সমান 80। 18 থেকে 14 বাদ দিলে আমরা 4 পাই, তো 4x সমান সমান এদিকে রয়েছে 80, এই যে 14 এবং 18 এদিকে সব উঠে চলে আসবে। বাস কাটাকাটি করে দাও 4 দিয়ে। আচ্ছা এটা 4 দিয়ে 2 কাটো, ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটলে এটা 7, আর এই 2 এর সঙ্গে 18 কাটো, তাহলে 9। আমি 80 কাটতে পারতাম 4-এর সঙ্গে সরাসরি, কিন্তু তাহলে তবুও তোমাকে সেই 14 আর 18 গুণ করতে হচ্ছিল, কিন্তু এরকম করলে গুণটা সহজ হয়ে যায়। ঠিক আছে, এক্সের ভ্যালু কী পাবে? প্রথমে 7 দিয়ে গুণ করো, 7 8 56, তার মানে 560 × 9। এবার 9 দিয়ে গুণ করো, 9 0 0, 6 9 54 4, তো 40 একটাতে দেখতে পাচ্ছি অপশন বিতে। অবশ্যই গুণ করার সময় একবার অপশনের দিকে তাকিয়ে নেবে। ঠিক আছে, একক ঘরের দশক ঘরের অঙ্ক যখন পেয়ে গেলে একবার অবশ্যই অপশনের দিকে তাকিয়ে নেবে।
তাহলে পুরো গুণটা করার দরকার হবে না তোমার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। একজন শ্রমিককে 20 দিনের জন্য এই শর্তে নিযুক্ত করা হলো যে সে প্রতিদিনের জন্য 60 টাকা করে পাবে, কাজে অনুপস্থিত থাকলে 5 টাকা করে কাটা যাবে। যদি সে মোট 745 টাকা পেয়ে থাকে তাহলে সে কতদিন কাজে উপস্থিত ছিল? আচ্ছা, উপস্থিত ছিল। ওকে, এইটা স্যার অ্যালিগেশন মেথডে করেছে। হ্যাঁ অ্যালিগেশনে করেছে, বুঝতে পারছি। চলো অ্যালিগেশনে করি। ধরো প্রেজেন্ট ছিল, ধরবো 20 দিনই প্রেজেন্ট ছিল, তাহলে 60 টাকা করে পাবে, মানে 1200 টাকা পাবে সে টোটাল, যদি 20 দিনই প্রেজেন্ট থাকে। আর যদি অ্যাবসেন্ট থাকে 20 দিন, তাহলে 5 টাকা করে কাটা যাবে, মানে 100 টাকা তার মাইনাস হবে। হ্যাঁ, কিন্তু সে পেয়েছে কত? 745, তো প্লাস 745 হবে, এটা মাঝে থাকে। কোনাকুনি বিয়োগ করে দাও। বিয়োগ করা মানে একই চিহ্ন থাকলে বিয়োগ হয়। 1200 আর 745 বিয়োগ করলে কত হচ্ছে? 455। আর আলাদা চিহ্ন থাকলে বিয়োগ মানে যোগ হয়ে যায় অ্যাকচুয়ালি, তাই না? আলাদা চিহ্ন থাকলে যোগ হয়ে যায়, তো এটা হয়ে যাবে 845। অনুবাদ করো, 5 দিয়ে কাটো। 5 দিয়ে তাছাড়া তো হচ্ছে না, 5 একে 5, 3 34, 5 6 30, 35, 5 9 45। ওকে, এটা 5 দিয়ে কাটো, 5 9 45, 5 একে 5, 13 দিয়ে কাটলে 13, 13 দিয়ে কাটলে 7। এই হচ্ছে ব্যাপার। প্রেজেন্ট হচ্ছে 13 আর অ্যাবসেন্ট হচ্ছে 7। এটা 20 আর এখানে দেওয়াও আছে 20 দিনের মধ্যে, তার মানে 13 দিন উপস্থিত ছিল। অনুপাতে আর ওইতে মিলে যাচ্ছে, টোটাল মিলে যাচ্ছে, তখন তো ভালো কথা, তাই না? 20 ভাগের মধ্যে 13 ভাগ উপস্থিত ছিল, 13 দিন, তো অপশন সি হবে উত্তর। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে 175টি মুদ্রা রয়েছে। যদি প্রতি প্রকার মুদ্রার মূল্য সমান হয় তাহলে ব্যাগে মোট কত টাকা আছে? তো এগুলো আমরা কি করি? প্রত্যেকটি মূল্য সমান বলেছে, মুদ্রার মূল্য সমান, তো আমি জাস্ট ধরে নেব প্রথমটা আছে 1 টাকা, দ্বিতীয়টাও 1 টাকা, তৃতীয়টাও 1 টাকা, সবগুলো 1 টাকা করে আছে। তাহলে বলো তো 1 টাকা যদি 1 টাকার কয়েন হয় তাহলে কতগুলি কয়েন হবে? একটি। একটি। 50 পয়সা যদি 1 টাকা থাকে তো কয়টি কয়েন পাবো? দুটি। দুটি। আর 25 পয়সা যদি 1 টাকা থাকে তাহলে মোট 4টি কয়েন আছে। তাহলে এখানে কয়েন আছে মোট কয়টি? 7টি। 7টি, তাই না? আচ্ছা, কত টাকার মধ্যে? 3 টাকা। 3 টাকার মধ্যে 7টি কয়েন আছে। তাহলে 3 টাকাতে যদি 7টি থাকে, আচ্ছা টাকা রয়েছে না, ওকে সরি, টাকা টাকা চেয়েছে, উল্টে যাবে। টাকা চেয়েছে আমাকে, 7টিতে রয়েছে 3 টাকা, 7টি কয়েন হলে 3 টাকা থাকে, তাহলে 175টি কয়েন ক টাকা হবে? আমাকে টাকা চেয়েছে, হ্যাঁ। তো 7 দিয়ে এটা কেটে দাও, 7 2 14, 45 সরি 35, 7 5 35, তো 25 3 75টি, 75 টাকা রয়েছে। ঠিক আছে, সবগুলো 25 টাকা 25 টাকা 25 টাকা করে। বোঝা গেল? 7টি কয়েন হলে হয় 3 টাকা, তাহলে 175টি কয়েন কত টাকা? 75 টাকা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি বলতো 1 টাকা কয়টি আছে তাহলে তো 25 টাকা, যদি বলতো 50 পয়সা তাও হতো 25 টাকা, যদি বলতো 25 পয়সা তো সেটাও হতো 25 টাকা, সবগুলো 25 টাকা করে আছে। ঠিক আছে, 25 টাকা মানে 25টি 1 টাকার কয়েন হলে 25টি কয়েন, 25 টাকা যদি 50 পয়সা থাকতো মানে 50টি কয়েন, আর 25 টাকা যদি 25 পয়সা হতো তাহলে হতো 100টি কয়েন। মোট যোগ করো, দেখো 175টি কয়েন পাবে। আচ্ছা, বলা হয়েছে কি 366টি পৃষ্ঠার একটি বইয়ের পৃষ্ঠাগুলিতে নম্বর দিতে কতগুলি অঙ্কের প্রয়োজন হবে। দেখো ব্যাপার হচ্ছে এখানে 3 অঙ্কের সংখ্যা অবধি যাচ্ছে, তো আমরা সকলেই জানি যে 1 থেকে যে 9 নম্বর পৃষ্ঠা, এখানে 9টি পেজ থাকে আর একটা করে অঙ্ক লাগে। 1 থেকে 9 পর্যন্ত একটা করেই লাগে, তো মোট আমার অঙ্ক লাগবে 9টি। এবার যখন তুমি 10 থেকে 99 যাবে, এখানে কয়টি পেজ আছে বলো তো? 10 থেকে 99 90টি। 90টি পেজ রয়েছে। 10 থেকে 99 90টি পেজ রয়েছে। 10কে যদি ধরে নাও তাহলে 90টি, ঠিক আছে? 10 ধরে 90টি, 10 বাদ দিলে 89টি হয়। এবার এখানে দুটি করে অঙ্ক থাকে, দেখো 10-এ দুটি, 11-তে দুটি, 12-তে দুটি, সব দুটি করে থাকে, তার মানে মোট হবে কত? 180টি।
এবার 100 যে 3 অঙ্কের সংখ্যা, 100 থেকে 366 চলে যাব আমরা। 100 থেকে 366, যদি তুমি 100 বাদ দাও তাহলে কত হয়? 266। 100 ধরলে 263 হয়ে যাবে, তাই তো? এই 267 হয়ে যাবে। 366 থেকে যদি প্রথম 100 বাদ দাও, 100 পর্যন্ত বাদ দিলে 266 থাকে, কিন্তু 100 যদি ধরে নাও, এখানে তো আমি 100 ধরছি, তো 267, এখানে 3টি করে অঙ্কটা লাগে, 3 দিয়ে গুণ করে দাও। তো 3 7 21 1, 3 7 21 1 হাতে 2 থাকে, 318 আর 2 0 হাতে 2 থাকে, আর 3 2 6 আর 2 8, তাই তো 801। টোটাল কত লাগছে? 9 আর 1 10 0, এখানে থাকবে 9, এখানে থাকবে 9, 990টি। ঠিক? হ্যাঁ এবার এগুলোকে শর্টকাট বের করার একটা নিয়ম আছে। নিয়ম কি বলতো? 108 মাইনাস করেছি স্যার, 3 দিয়ে গুণ করে। হ্যাঁ, যদি 3 অঙ্কের বলে, ঠিক আছে, 3 অঙ্কের যদি বলে, তো সিম্পল 3x মাইনাস 108 এটুকু করলেই অ্যান্সার হয়। যদি 2 অঙ্কের বলে তাহলে 2x মাইনাস 9 এটা করলে হয়ে যায়। তো 3 অঙ্কের বলেছে, তো এই ফর্মুলাতে বসালে তুমি অ্যান্সার পাবে। 3x মানে x মানে হচ্ছে পেজ নম্বর, ঠিক আছে? তো 3 ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে 366 মাইনাস 108 করো। 318 8 হাতে 1 থেকে, 318 1 19 9 হাতে 1 থেকে, 3 3 9 আর 1 10, 1098 থেকে 108 বাদ দাও, দেখো 990টি থাকবে, অ্যান্সার পেয়ে যাবে তুমি। ঠিক আছে? হ্যাঁ স্যার। এক মা ও তার 6 সন্তানের গড় বয়স 12, যা 5 বছর হ্রাস পায় যখন মায়ের বয়স বাদ দেওয়া হয়। মায়ের বর্তমান বয়স কত? ওকে, এক সেকেন্ড দাঁড়াও। দেখো এখানে বলেছে মা আর তার 6 সন্তান, তো মা আর 6 সন্তান মানে মোট 7 জন। 7 জনের গড় কত? 12 বছর। 7 জনের গড় যদি 12 হয়, তো টোটাল হবে 7 12 84। এখানে বলেছে 5 বছর হ্রাস পায় যখন তার মায়ের বয়স বাদ দেওয়া হয়, তাহলে শুধু 6 জন পুত্রের বয়স কত হবে? 5 বছর কমে যাবে, মানে গড় 5 বছর কমে যাবে। এই যা 5 বছর হ্রাস পায় মানে গড় 5 বছর কমে যায়, মানে 7 বছর হবে গড়। তাহলে 6 জনের যদি গড় 7 হয়, তাহলে টোটাল হবে 42, 6 7 42। তো যদি ছেলেটা বাদ দিই আমি, তাহলে শুধু মা পড়ে থাকবে। মা কত হবে? 42 বছর। 84 থেকে 42 বাদ দিলে 42ই থাকছে। অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সহজ। চলো নেক্সট। কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না তো? না স্যার। ওকে। 20 জন ছাত্রের একটি শ্রেণীর বিজ্ঞান বিভাগে গড় নম্বর হচ্ছে 68। যদি 2 জন ছাত্রের নাম্বার যথাক্রমে 72 এবং 61-র পরিবর্তে ভুলে 48 এবং 65 ধরা হয়ে থাকে, তাহলে সঠিক গড় কত? দেখো ভুলে এটা ধরা হয়েছে, অ্যাকচুয়ালি হতো কত? এইটা হতো। তো এই দুটি যোগ করলে কত হচ্ছে? 2 আর 3, 6 আর 7 হচ্ছে 13, 133। এটা হচ্ছে সঠিক, কিন্তু ধরা হয়েছে কত? 8 আর 5 13, 3 10 1 11, 113 ধরা হয়েছে। তার মানে যেটা ধরা হয়েছে সেটা কম। তার মানে যে যে গড় নাম্বারটা আমি পেয়েছি 68, এটা অ্যাকচুয়ালি কম পেয়েছি, তাই না? 68 যেটা অ্যাকচুয়ালি পেয়েছি আমি, সেটা কম পেয়েছি। যদি এর পরিবর্তে 33 আসলটা ধরা হতো, তাহলে কত বেশি আরো পেতাম আমি? 113 133 থেকে 113 বিয়োগ করো, 20 আমি বেশি পেতাম। আরও 20 নম্বর আমার এক্সট্রা যোগ হতো। তাহলে 20 জনের ছাত্রের মধ্যে যদি সেই 20 নম্বর মানে করে দাও, কি বলে, ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে এক একজন কত পাবে? 1 করে পাবে। তার মানে সবার 1 করে বেড়ে যাবে, তার মানে গড় 1 বেড়ে যাবে। তার মানে 69 হবে আর অরিজিনাল গড়। অ্যান্সার হবে অপশন সি। বলো, বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। একদম কনসেপ্ট দিয়ে, এগুলো তো আর অঙ্ক কষে করার দরকার নেই, এগুলো জাস্ট কনসেপ্ট দিয়ে তো ইজিলি হয়ে যাবে। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 15 এবং 9, সংখ্যাটি কত? এটা কি অ্যান্সার করেছে সত্যি করে বলো? স্যার 96 স্যার। 96। আর কেউ? 96 করেছিলাম, কিন্তু স্যার ডি অ্যান্সারটা তো ডি হবে না। অ্যান্সারটা ডি হবে। মানে এখানে দেখো 96 এই দুটি যোগ করলে
এখানে তো বলা নেই যে দশকের অঙ্ক বড় হবে বা এককের অঙ্ক ছোট হবে, এরকম তো কোনো ইঙ্গিত দেওয়া নেই। শুধু বলেছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাদের অঙ্কগুলো যোগ করলে কত হয়, অঙ্কগুলো যোগ করলে 15 হবে, আর অঙ্কগুলো বিয়োগ করলে কি হবে, অঙ্ক দুটি বিয়োগ করলে 9 আর 6 বিয়োগ 3 করলে হবে, 3 হবে। -3। এইটা না না না, -3 গল্প নেই এখানে। এখানে বলা হয়নি যে ছোট থেকে বড় বাদ দেবে বা বড় থেকে ছোট বাদ দেবে বা দশকের অঙ্ক থেকে এককটা বাদ দিতে হবে, এরকম তো কিছু বলা নেই। তুমি, আমি এটা তো আমি 69 রয়েছে, তো আমি তো প্রথমে 9 + 6 করতেই পারি, সমস্যা কি আছে, তাই না? তুমি ভাবছো আমি প্রথমে 6 দেবো তারপর 9 যোগ করব, আর এটা একই কিন্তু জিনিস। কোথাও বলা নেই যে বড় থেকে ছোট বাদ দিতে হবে, ছোট থেকে বড় বাদ দিতে হবে, এরকম কোথাও বলা নেই। মাইনাস আলাদা হয়ে যাবে না স্যার, মাইনাসের ক্ষেত্রে? না না না, আসবে না, ঠিক আছে, আসবে না। আমি বুঝতে পেরেছি তুমি যেটা বলতে চাইছো, সেটা আমি ভেবেছিলাম, কিন্তু না, সেটা অ্যান্সার দেওয়া নেই, ঠিক আছে। এটা একটা পরীক্ষার কোশ্চেন, কোন পরীক্ষায় বলা মুশকিল মাথায় নেই আবার, কিন্তু সেখানে অপর্যাপ্ত তোমার তথ্য, এটাই উত্তর দেওয়া আছে, ঠিক আছে। তোমার মতো করে আমিও ভাবার চেষ্টা করেছিলাম যে এখানে তো 9 + 6 96 যেটা আছে, 9 + 6 15, আর 9 - 6 এটা 3 আসছে, কিন্তু এখানটাতে 6 + 9 15 আসছে, কিন্তু 6 - 9 এটা -3 আসছে। তাহলে এটা ফুলফিল করছে না, কিন্তু এটা ফুলফিল করছে, তাহলে এটাই অ্যান্সার হওয়া উচিত 96, কিন্তু অ্যান্সার সেখানে দেওয়া নেই, অপর্যাপ্ত তথ্য দেওয়া আছে। এটা তো 96 অ্যান্সার হয় স্যার। দেওয়া নেই যা, কেন কেন 69 হবে না বলো? ওই শর্তগুলো মনে হয় হচ্ছে না, তার জন্য হবে না। কিন্তু শর্ত তো এটা দেওয়া নাই যে 6 থেকে 9 বিয়োগ করতে হবে, সেরকম তো শর্ত দেওয়া নেই। আমি তো 9 থেকে 6 বিয়োগ করব, দুটির বিয়োগফল বলা আছে না, দুটি যোগ করলে 15 হবে, দুটি বিয়োগ করলে 3 হবে। বিয়োগ করলে তো 78টা বললেন তো? 78 গল্প তো আসছে না বিয়োগ ভাই, করলে 96 আর 69 এই দুটির মধ্যে হচ্ছে 78, তো কোনো গল্প নেই। হ্যাঁ, 78 বিয়োগ করলে তো 3 হয় না, না হবে না, ওটা তো প্রথমেই চলে যাবে। ওটা তো বাদ চলে গেল। সমস্যা তোমাদের 69 এবং 96 এই নিয়ে, কিন্তু অ্যান্সার অপশন ডি হবে। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। বলছি 96টা তো যে শর্তটা আছে যোগফল আর বিয়োগফল, ওটা তো মানে করছে তো 15 আর 3 হচ্ছে, তাহলে আমার 96টা আমি কেন নেব না কেন? 69 কেন নেবে না বলো? 69 হলে তো -3 হয়ে যাচ্ছে কোথায় না, -3 6 আসছে? যখন আমি 9 করছি। কেন করবে তুমি 6 - মানে 9? তুমি 6 - 9 কেন করবে? এখানে কখনোই বলা আছে যে দশক অঙ্ক থেকে একক অঙ্ক বাদ দিতে হবে বা ছোট থেকে বড় বাদ দিতে হবে? আচ্ছা আচ্ছা, ওটাকেও আমি 9 - 6ও করতে হ্যাঁ পারি? অবশ্যই, কারণ এখানে বলা নেই তো না, এখানে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, দুটি অঙ্ক যখন যোগ করব, দুটি অঙ্ক মানে প্রথমটার সঙ্গে দ্বিতীয় যোগ করবে না, দ্বিতীয় সঙ্গে প্রথমে, তা বলা নেই। তবে 6 + 9 করবো না 9 + 6 বলা নেই। হ্যাঁ, যোগ করলে তোমার 15 আসে। তবে যোগের ক্ষেত্রে এই দুটিতে ক্ষেত্রে বলতো উল্টে দিলেও সে একই থাকে, তো একটা শর্ত ঠিক আছে, দুটিতেই 15 উল্টে দিলেও, কিন্তু যখন, যদি একক বা দশকের অঙ্ক যদি উল্লেখ করা থাকতো তাহলে হ্যাঁ এটা হতো। আমি ওটাই বোঝাতে চাইছি এতক্ষণ, যে যদি উল্লেখ থাকতো যে বড় থেকে ছোটটা বিয়োগ করলে বিয়োগফল 3 হয়, কিংবা দশক থেকে একক বাদ দিলে, দশক আর একক যোগ করলে 15 হয়, আর দশক একক বিয়োগ করলে তোমার 3 হয়, তখন 96 আমরা অ্যান্সার করতাম, ঠিক আছে, কিন্তু স্পষ্ট মানে ওই বলা নেই। শর্তটা মানছে না বলে হচ্ছে না, হ্যাঁ এক নম্বর কথা। ঠিক, আর তার জন্য আমরা অপর্যাপ্ত তথ্যই অ্যান্সার করব। হ্যাঁ। নেক্সট, এক ব্যক্তি কিছু ডিম কিনে 10% পচা, অবশিষ্ট ডিমের 80% প্রতিবেশীকে দিলেন, তার কাছে 36টি ডিম রইল, তিনি কতগুলি ডিম কিনেছিলেন? দেখো এই ধরনের অঙ্ক এক লাইনে করবে, 36টি বাকি রইল তার কাছে, তো 36 দেবে ইন্টু, দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে 10% পচে গিয়েছে, 100 যদি ছিল তো আছে কত, 90, কোনটা উপরে যাবে? কোনটা উপরে যাবে বলো? মানে আমি যেটা বের করছি তিনি কতগুলি কিনেছিলেন, তো যেটা কিনেছিলেন সেটা বেশি না কম 36-এর থেকে? 100টা উপরে যাবে, 36-এর থেকে বেশি কিনেছিলাম, তো বেশিটা উপরে যাবে, নিচে কম আসবে, ঠিক আছে। এরপর 80% ডিম দিয়ে দিলেন, মানে 100 ডিম যদি তার কাছে ছিল তো 80 দিয়ে দিয়েছে, বলো কোনটা উপরে যাবে? 80টা উপরে যাবে। কেন 80 উপরে যাবে? এই
আর তার কাছে ছিল 100, দিয়েছে 80, তো তার কাছে ছিল আমরা বের করছি না, তো ছিলর দিকে যাব আমরা, বুঝতে পারলে? চলো কাটাকাটি করো, 0 আর 0, দুটি 0 100 কেটে যাবে, 9-এর সঙ্গে এটা কাটলে 4, 9 4, 4-এর সঙ্গে এটা কাটলে 2, 2 দিয়ে 100 কেটে দাও, 50। এই আমি কাটাকাটি কোথাও ভুল করছি, চলো কাটাকাটি কোথাও ভুল করেছি আমি, সরি, পাগল হয়ে যাবো আমি। কোথায় কাটাকাটি ভুল করলাম বলো তো? এটা 90, এটা 80, ঠিক আছে, দুটি 0 100 কাটছে, ঠিকই তো আছে। কাটাকাটি ঠিকই আছে স্যার, সাজানোটা ভুল হয়েছে, আমি কাটাকাটিটা ঠিকই আছে। সাজানোটা 90টা এই কি বলে, স্যার এটা যদি আমি এই 100 ধরে করলে তো মনে স্যার, হয় ওটা সহজই হয়ে যাবে। আরে 100 ধরে করবো বা কেন, এত সিম্পল অঙ্ক আমরা, সিম্পল অঙ্ক তো আমরা এক লাইনেই করবো, আমি তো 100 ধরে করার কোনো, ঠিক আছে বেশ, আমি করে করছি। না মানে ঠিক যদি আছে। 100 ধরি তাহলে 10% 55 মানে 90, হুম, তার সঙ্গে 80% মানে হচ্ছে 72, 80% 18 হচ্ছে, তো 18 18 হচ্ছে 18 মানে হচ্ছে 36, আর হচ্ছে 200 অ্যান্সার তো, চলো ঠিক আছে, answer। এক লাইনে হচ্ছে না, 2 লাইনে করি, ঠিক আছে। ধরো এক্সটি আছে, 10% পচে গেল, মানে 90 ডিভাইডেড বাই 100 এটা থাকলো, এই অবশিষ্টের 80% দান করছে, ও হো, এটা দিয়ে দিয়েছে গো 20%। 20%। হ্যাঁ 20% হতো, এটা আমি বাদ দিচ্ছি না, তুমি বলো আমাকে, আমি এখানে 10 বাদ দিচ্ছি, তো এখানে 80 বাদ দিতে হবে, সেটা আমাকে বলো, ওই জায়গাটা আমি ভুল করছিলাম, সরি, ঠিক, তাই তো বলছি সিম্পল অঙ্ক কেন আমার কাছে তারা ভুল হয়ে গেছে। ওকে দেখো, টোটাল হচ্ছে 36, ঠিক আছে, দুটি আমাদের হবে, একটা হচ্ছে 10% পচে গেল, তার মানে 100 ছিল, হয়ে যাবে 90, তো অবশ্যই 100 বেশিটা উপরে যাবে সবসময়, কারণ যেটা আমরা বের করছি কতগুলি ছিল সেটা বেশি ছিল, 90 নিচে আসবে। এরপর 80% দান করে দিল, তাহলে থাকলো কত, 20, মানে 100 যদি হয় তার কাছে থাকবে 20, তাই না? তো উপরে 100 যাবে, নিচে 20, এবার দেখো তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। চলো দুটি 0, এখানে দুটি 0 100 কেটে দিলাম, এখানে 9 দিয়ে আমি 36 কাটলে 4, আর এই 2 দিয়ে আমি যে 4 কাটি তো 2, তার মানে 200টি, বোঝা গেল? তো অ্যান্সার হবে অপশন ডি। এগুলো এক লাইনে করবে, ঠিক আছে, ওই 100 ধরে করলে করা যায় তা নয়, করা যায় না, তুমি পাবে 18x সমান বা 18 ইউনিট সমান 36টি পাবে, তো 100 সমান 200টি পাবে, সাকসেসিভ মেথডে ইজিলি হয়ে যায়, কিন্তু এগুলোর জন্য তোমার বেশি করো না, এইভাবে যদি শিখতে পারো তাহলে খুব ভালো হয়, যদিও অনেক কিছু খেয়ালও রাখতে হবে, নাহলে ভুল হবে। চলো নেক্সট, এটার কি অ্যান্সার করেছে বলো? এটা স্যার 29 করেছে, কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, চলো ধরো এখানে বড় হবেই, কারণ এর শর্টকাট তো নেই, অপশন ধরে করলে করা যায়, কিন্তু তবুও বড় হবে। বলেছে 3টি সংখ্যার মধ্যে প্রথম দুটির সমষ্টি 73 এবং দ্বিতীয় তৃতীয় সমষ্টি 77, প্রথম সংখ্যার 3 গুণ আর তৃতীয় সংখ্যার সমষ্টি 104, তৃতীয় সংখ্যাটি কত? দেখো এখানে 3টি সংখ্যা আমরা ধরে নিই, ধরো এ, বি আর সি, আমাকে তৃতীয় সংখ্যা বের করতে বলেছে, আমরা তৃতীয় সংখ্যাটা ধরবো, ঠিক আছে। ধরো তৃতীয় সংখ্যা এক্স, তাহলে বলো তো দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দেখো বি আর সি এর সমষ্টি হচ্ছে এটা, তাই না? বি আর সি এর সমষ্টি এটা, তো যদি বি বের করতে চাই তাহলে কি করব, সমষ্টি থেকে সিটা বিয়োগ করে দেবো, মানে 77 মাইনাস এক্স, সি বাদ দিলে তো বি পড়ে থাকবে, হ্যাঁ কি না? ওকে, এবার আমরা দেখো প্রথম সংখ্যা বের করবো, প্রথম সংখ্যা বলেছে প্রথম সংখ্যা দুটির সমষ্টি 73, তাহলে এই 73 থেকে যদি আমি দ্বিতীয় সংখ্যাটা বাদ দিই তাহলে প্রথম সংখ্যা পাবো, মানে 77 প্লাস এক্স। আচ্ছা প্লাস কেন করে দিলাম, কারণ যদি তুমি মাইনাস করো না, তো ভেতরে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা ঘিরে দিলে ভেতরে মাইনাস দাও, কোনো সমস্যা নাই, কিন্তু যদি তুমি ব্র্যাকেট তুলে দাও তাহলে এটা মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, বুঝতে পারছি? এবার দেখো, এবার বলেছে কি, একটা শর্ত দিয়েছে কি না, প্রথম সংখ্যার 3 গুণ আর তৃতীয় সংখ্যার সমষ্টি হচ্ছে 104, তো প্রথম সংখ্যা তো এটা, তাই না? তো এটাকে 3 গুণ করে দাও, প্লাস তৃতীয় সংখ্যার সমষ্টি, তৃতীয় সংখ্যা হচ্ছে এক্স, এর সমষ্টি হচ্ছে 104, বাস
এই লাইন থেকে তুমি অ্যান্সার বের করে নাও, তোমার অ্যান্সার চলে আসবে। এক সেকেন্ড। এই সমীকরণটা বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? এটা প্রথম সংখ্যা 3 গুণ প্লাস তৃতীয় সংখ্যা সমান 104। ওকে, 3 যদি গুণ করো, এটা প্রথমে বিয়োগ করে নাও। 73 থেকে 77 বিয়োগ করলে -4 থাকে, এখানটায় -4 থাকে। 3 গুণ করলে -12, আর x গুণ করলে 3x প্লাস x থাকছে সমান 104। এটা 3x আর x যোগ করলে 4x, -12 এদিকে গেলে প্লাস হয়ে যায়, তার মানে হয়ে যাবে তোমার 116। 4 দিয়ে 116 কেটে দাও, 4 2 8 থাকে 36, 4 9 36, তো x এর ভ্যালু হচ্ছে 29। বলো কার বুঝতে অসুবিধা হলো? সমীকরণটা আরেকবার বলুন স্যার। কোন সমীকরণটা আগে বলবো? প্রথম সংখ্যাটা বুঝতে পেরেছো? 73 মাইনাস 77 প্লাস 18 প্রথম সংখ্যা। তো প্রথম সংখ্যার 3 গুণ, এখানে তো দেওয়া আছে যে প্রথম সংখ্যার 3 গুণ ও তৃতীয় সংখ্যার সমষ্টি 104। তো প্রথম সংখ্যা হচ্ছে এটা প্লাস তৃতীয় সংখ্যা x যোগ করে 104, বাস এখান থেকে তুমি x এর মান বের করে নিলে। ভেতরটা এটা এটা স্যার সহজে, কি বলছো? এটা আপনার সহজে হয়ে গেল। আর আমি করেছিলাম অনেক বড় হয়েছে, মানে সমীকরণ ভেঙে ভেঙে ও বাবা, করতে হয়েছে। না এইভাবে করবে। আমি প্রথমে a এর ভ্যালু ধরতে পারতাম, কারণ 3x এখানে a এর 3 গুণ বলেছে, কিন্তু a করলে তোমাকে আবার সেই বের করতে হবে, আলটিমেটলি তোমাকে c 3 নম্বর, তো আবার তোমাকে ভেঙে করতে হতো। তার জন্য আমি সিটাকে প্রথমে ধরলাম, যেন x বেরোলেই আমার মান বেরিয়ে যায়। চলো নেক্সট। তিনটি সংখ্যার সমষ্টি 136, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা, আচ্ছা দেওয়াই তো আছে সবগুলো অনুপাত, a b আর c। a b এর অনুপাত কত দেওয়া আছে? 2 3, তো 3 চলে যাবে পাশে। আর বিসি দেওয়া আছে 5 3, তাহলে এই 5 চলে আসবে এ পাশে, তাহলে আমরা পাবো 10 15 9। টোটাল কত হচ্ছে? 25, 25 আর 9 24, 34। 34 ভাগের মধ্যে দ্বিতীয়টা হচ্ছে 15, 34-এর মধ্যে 15 হচ্ছে দ্বিতীয়টা, তাহলে 136-এর মধ্যে কত? কাটলে কত হচ্ছে? এটার সঙ্গে এটা 6, 4 দিয়ে, তার মানে 60। এটা বলতো অপশন সি। এটা খুবই সহজ ছিল, একদমই সহজ। চলো নেক্সট। এটা সহজ। যদি কোনো একটি কাজের 3/4 অংশ করতে পারে 12 দিনে, সোফিয়া জ্যোতির দ্বিগুণ দক্ষ, তারা কত দিনে করতে পারবে? দেখো এই যে জ্যোতি যে কাজটা করছে, এটা দিয়েছিলাম মনে হচ্ছে একদিন তোমাদেরকে। 4 ভাগের মধ্যে 3 ভাগটা করতে পারে 12 দিনে, তাহলে 4 ভাগটা কত দিনে করবে? 4 ভাগটা হলো স্যার 16 দিন। 16 দিন হবে। কিংবা লিখতে পারো এরকম, এর নিচে 3/4 দিতে পারো, বা গুণ করলে 4/3 উল্টে যাবে, ভাগ না করে গুণ করলে উল্টে যায়, তাই না? তার মানে জ্যোতি করবে 16 দিনে। আর সোফিয়া কত দিনে করবে? সোফিয়া জ্যোতির থেকে দ্বিগুণ দক্ষ। যদি সোফিয়া দ্বিগুণ দক্ষ হয়, তাহলে সময় অর্ধেক লাগবে 8। যে দ্বিগুণ কাজ করে তার সময় অর্ধেক লাগে, তো সময় হবে 8। ক্লিয়ার? স্যার ওকে, তো এবার দুজনে একসাথে কত দিনে করতে পারবে বের করে নাও। একসঙ্গে বের করার নিয়ম কি বলো তো? x এর উপরে গুণ হয়, নিচে যোগ হয়ে যায়, মানে 16 আর 8 উপরে গুণ হবে, 16 8 নিচে যোগ হবে, তো 8 এর সঙ্গে 24 কাটলে 3, 16/3 মানে 5 পূর্ণ 1 3। এটা আমার উত্তর, অ্যান্সার অপশন সি। সহজ ছিল, সত্যিই সহজ। নেক্সট। এক ব্যক্তি 5,000 টাকা কোনো নির্দিষ্ট সরল সুদের হারে 4,000 টাকা ওই নির্দিষ্ট সরল সুদের 1% বেশিতে গচ্ছিত রাখেন। 4 বছর পর ওই দুটি নির্দিষ্ট টাকার সুদ সমান হলে, আচ্ছা ব্যাপারটা বোঝো, সময় দুটি সমান, শুধু সুদ 1% পার্থক্য রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সময় তো দুটিরই সমান। তো বলো তো, এক কম বেশি, এর সঙ্গে এক কম আর এর সঙ্গে এক বেশি গুণ করলে একই হবে কোনটাতে? 5 গুণ করলে 25, 6 গুণ করলে 26, 4 গুণ করলে 20, 5 গুণ করলে 4, এদিকে 4 গুণ আর এদিকে এক বেশি গুণ 5 গুণ, দুটি সমান হচ্ছে, তো 4ই হবে আমাদের অ্যান্সার, তাই না? শুদ্ধ সমান বলেছে, তাই না? এটাও 20,000, এটা 20,000, অপশন ধরেই হয়ে যাচ্ছে। চলো নর্মালি একবার বুঝে নিই, ঠিক আছে? ধরো প্রথমটার আসল কত? 5,000 ইন্টু, আমরা সময় তো 4 বছর, তো 4 ইন্টু সুদের হার এটা আর দিলাম, ডিভাইডেড বাই 100। আর এটার আসল ইন্টু সময় ইন্টু সুদের হারটা এক বেশি হবে, হ্যাঁ, তো আর+1 ডিভাইডেড বাই 100। এই দুটি সমান বলেছে,
এই দুটি সমান। দেখো নিচের 100 কাটা যায়, উপরের 4 আর 4 কাটা যায়, এদিকে 3টি শূন্য, এদিকে 3টি শূন্য কেটে দাও, তো এদিকে থাকবে 5r, আর এদিকে 4টা এদিকে গুণ হলে আমরা পাবো 4r প্লাস 4 আর এদিকে আনলে বিয়োগ হয়ে যায়, শুধু আর পড়ে থাকবে, আর সমান 4। অ্যান্সার হবে অপশন এ। এখানে 1% কম বেশি বলেছে, যদি 2% হতো তো আমি একটার সঙ্গে যেটা গুণ করতাম 2 বেশি গুণ করতাম আর একটার সঙ্গে, দিয়ে দেখতাম সমান কোথায় আসছে, তাই না? আর আসবেও, অবশ্যই আসবে। দুটি ট্রেন একই দিকে ঘন্টায় 45 এবং 25 কিমি বেগে যাত্রা করে। দ্রুতগতি সম্পন্ন অপেক্ষাকৃত কম গতি সম্পন্ন ট্রেনের আহরণকারীকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে দ্রুতগতি সম্পন্ন ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো দুটি ট্রেন যদি একই দিকে যায় তো আপেক্ষিক গতিবেগ কি হয়ে যায়? মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যায়। মানে কোন গতিবেগে পার করবে বলো তো? 45 মাইনাস 25 অর্থাৎ 20 কিলোমিটার ঘন্টা, এই গতিবেগে পার করবে। ঠিক আছে? তো যদি গতিবেগে পার করে, একটা লোককে পার করা মানে নিজের দৈর্ঘ্যটাই পার করা, ঠিক আছে? তো 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা ঘন্টা হয়ে আছে, 5/18 দিয়ে গুণ করে দাও, মিটার প্রতি সেকেন্ড পাবে, এটা 1 সেকেন্ডে। পার করে কত সেকেন্ডে? 18 সেকেন্ডে, তো 18 দিয়ে কত? 18 গুণ করে দাও, কাটাকাটি করলে তুমি 100 মিটার পাচ্ছ। তার মানে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? হ্যাঁ স্যার। বাকিরা? ওকে, চলো নেক্সট। হ্যাঁ স্যার। এ বি একটি কাজ একত্রে 12 দিনে করতে পারে, এ 20 দিনে করতে পারে। যদি বি শুধু অর্ধেক দিন কাজ করে তবে একসঙ্গে কত দিনে করতে পারবে? দেখো ব্যাপার হচ্ছে আমাদের এখানে স্পষ্ট বলা আছে এ বি 12 দিনে পারে আর এ পারে 20 দিনে। তাহলে বি বের করার আমাদের নিয়ম জানা আছে, উপরে গুণ নিচে বিয়োগ। তো উপরে গুণ করলে হবে কি 12 × 20, বিয়োগ করলে কত হবে 8, কাটাকাটি করলে কত হচ্ছে 30, তাই না? 12 × 2 = 24, 24কে 8 দিয়ে ভাগ করলে 30 দিনে। এবার কি বলেছে দেখো, শর্টকাটে আমরা কিভাবে করি, এ করে 20 দিনে আর বি করে 30 দিনে। তাহলে এর লসাগুটা আমরা উপরে দিই, নিচে কি হয় এরটার দিয়ে ভাগ করে দাও, এর ভাগ করলে কত হবে 60কে 20 দিয়ে ভাগ করলে 3 পাই। কিন্তু সমস্যা হচ্ছে বি অর্ধেক কাজ করে, তো 30 নিয়ে কাজ করলে হবে না, অর্ধেক কাজ করে মানে কাজটা কম হবে। তো যাই হবে এই 60কে 30 দিয়ে ভাগ করলে 2 হয়, তার অর্ধেকটা যোগ হয়। আচ্ছা বেশ, ঠিক আছে, নর্মালি করাই, নিচে 60/4 হবে, মানে 15 আমাদের অ্যান্সার হবে। কিন্তু কি করে হয় চলো নর্মালি করালে বুঝতে পারবে কেন অর্ধেক হয়। দেখো বলাই তো আছে আমরা এ পেলাম কি এ 20 দিনে আর বি 30 দিনে, তাই তো? এর লসাগু কত 60, এটা হচ্ছে টোটাল কাজ। তাহলে এ 20 দিনে 60 মানে একদিনে করে 3, আর বি 30 দিনে 60 তার মানে একদিনে করে 2। এবার দেখো বলছে এ পুরো কাজ করে, একদিনে কি করে এ করে 3 প্লাস বি কিন্তু অর্ধেক দিন কাজ করে। তো বি যদি অর্ধেক কাজ করে তাহলে কি আমি বি একদিনে করে 2, অর্ধেক দিনে করবে 1, তো 1 নেব। তাহলে দুজনে মিলে একদিনে কত করছে? দুজনে মিলে একদিনে করছে 4, তাই না? এ করে 3 পুরো দিন আর বি অর্ধেক দিনে 1 করবে, তো মোট 4 হবে একদিনে। তাহলে একদিনে যদি 4 করে দুজনে, 60 করতে কত সময় লাগবে? 60/4, তার মানে 15 দিন। এখানে 4, এই যে 3 + 1 আসলো, বুঝতে পারলে নিশ্চয়ই? স্যার এরপরে শর্টকাটটা তোমরা নিজেরা করে নিতে পারবে। নেক্সট, রাম একটি জমির 2/5 চাষ করতে পারে 6 দিনে, শ্যাম 1/3 চাষ করে 10 দিনে, তারা একসঙ্গে 4/5 কত দিনে করবে? দেখো রামের ক্ষেত্রে 2 ভাগটা করে কত দিনে? 2 ভাগটা করে 6 দিনে, তাহলে 5 ভাগটা কত দিনে করবে? নিচেরটা তো টোটাল কাজ, 2 ভাগ 6 দিন মানে 1 ভাগ হবে 3 দিন, 5 ভাগ হবে 15 দিন। ঠিক একইভাবে তুমি শ্যামটাও বের করে নাও, 3 ভাগের 1 ভাগ করে 10 দিনে, তাহলে 3 ভাগ করবে 30 দিনে। তাহলে দুজনে মিলে পুরো কাজটা কত দিনে করবে? রাম এবং শ্যাম দুজনে মিলে পুরো কাজটা কত দিনে করবে? উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে 15 আর 30 যোগ, এটা পুরো কাজ। কিন্তু এটা আমাকে চাইনি, আমাকে চেয়েছে 4 ভাগ, 5 ভাগের মধ্যে 4 ভাগ, তো সময়ও 5 ভাগের মধ্যে 4 ভাগই লাগবে। কাজ যেমন হবে সময় তো সেরকম লাগবে, কাজ ডাবল হলে সময় ডাবল লাগতো। যদি কাজ 4/5 থাকে তো সময়ও 4/5, তো 4/5 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। 15 সঙ্গে 45 কত, এটা 45 কাটলে কত পাচ্ছে? 5, 15, 3, 3 দিয়ে 30 কাটলে 10, 5 দিয়ে 10 কাটলে 2, তার মানে 8 দিন। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? স্যার বাহ, চলো নেক্সট। একজন ব্যবসায়ী কিছু টাকা বিনিয়োগ করেন
এবং তার বার্ষিক লাভ 25%। যদি তৃতীয় বছর শেষে তার মোট মূলধন 10,000 টাকা হয়, তাহলে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন? আচ্ছা, বিনিয়োগ করেছিলেন, এইটা স্যার চক্রবৃদ্ধি সুদের মতন। আচ্ছা ভাগীরথী ক্লাসে আছো? ওকে, হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদের মতো। দেখো, আচ্ছা তিনি যে টাকাটা বিনিয়োগ করেছেন সেটা বেশি না কম? কম করেছে স্যার। কম করেছিলেন। 3 বছর শেষে এটা হয়েছে, মানে একের পর 4টি শূন্য, এটা হয়েছে, তার মানে বিনিয়োগ করেছিলেন কম। 3 বছর মানে 3 বার আমরা দেবো। এবার দেখো, প্রতি বছর 25% লাভ হয়, মানে 100 টাকা যদি বিনিয়োগ করে পায় সে 125। বলো কোনটা উপরে যাবে? 125টা। 100 উপরে যাবে, কমটা যেটা বের করছি সেটা কম। 125 নিচে যাবে, 3 বারে হবে সেম জিনিস, বাস আমরা অ্যান্সার পেয়ে যাব, তাই না? চলো কাটো। 25 দিয়ে কাটলে 4, এটা 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5। আচ্ছা 25, 5, 25 দিয়ে 100 কাটলে 4, 400 আসছে না তবু। 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, 5 দিয়ে এটা কেটে দাও, 5 আর 40 মানে 80। 80, ওকে, 64, 80, আচ্ছা বলো 512, 512, একটা শূন্য, 5120, 5120, অপশন এ, ঠিক আছে? 64 ইন্টু 8, ঠিক আছে, 512, একটা শূন্য চলে আসবে, ঠিক আছে, 5120, বোঝা গেল? হ্যাঁ কোনটা উপরে যাবে কোনটা নিচে একটু খেয়াল রেখো, বাস তাহলেই হয়ে যাবে। চলো শেষ, খতম। স্যার, বলো। স্যার সেই একটা অনুপাতের অঙ্ক ছিল না, হ্যাঁ